আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো? নিশ্চয়ই সবাই ভালো আছো। আমাদের আজকের আইসিটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে একাদশ ও দ্বাদশ শ্রেণীর আইসিটি বিষয়ের তৃতীয় অধ্যায় নিয়ে আমরা আলোচনা করব। আমরা তৃতীয় অধ্যায়ের একটা গুরুত্বপূর্ণ টপিকস শুরুর দিকে সংখ্যা পদ্ধতি, সেটা নিয়ে আমরা আলোচনা করব। তাহলে চলো আমরা ক্লাসে ফিরে যাই। সংখ্যা পদ্ধতি নিয়ে আমরা এখন আলোচনা করব। সংখ্যা পদ্ধতির ইংরেজি হচ্ছে নাম্বার সিস্টেম। আমরা এই পাঠ শেষে আমরা যা শিখতে পারবো তা হচ্ছে সংখ্যা আবিষ্কারের ইতিহাস সম্পর্কে আমরা জানব, সংখ্যা পদ্ধতির সম্পর্কে ধারণা লাভ করব, সংখ্যা পদ্ধতির প্রকারভেদ সম্পর্কে জানব, বাইনারি, অক্টাল, দশমিক, হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির সমতুল্য ছক সম্পর্কে ধারণা লাভ করব। অর্থাৎ এক কথা আমি বলে দিচ্ছি, এই পাঠ শেষে এই পাঠটি আমাদের কি কাজে লাগবে। আমাদের জ্ঞান এবং অনুধাবনমূলক প্রশ্ন এখান থেকে আসতে পারে এবং এমসিকিউ আকারের প্রশ্ন এখান থেকে হবে, তাই তোমরা মনোযোগ সহকারে ভিডিওটি দেখবে। তাছাড়া আরেকটু গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, এই পাঠটি ভালো করে না জানলে পরের পাঠে গিয়ে তোমরা সংখ্যা পদ্ধতির রূপান্তর সম্পর্কে গিয়ে তোমরা ভালো করে রূপান্তর করতে পারবে না, সমস্যা হবে। এই জন্য এই পাঠটি খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আমরা দেখি কি আছে। সংখ্যা আবিষ্কারের ইতিহাস। সংখ্যা আবিষ্কারের ইতিহাস মোটামুটি আমরা সবাই জানি, তারপরে এক নজর দেখে নিই। মানুষ কোনো কিছু গণনা করার চেষ্টা থেকেই সংখ্যার জন্ম হয়েছে। গণনার বিভিন্ন পর্যায়ে মানুষ এরকম আঙ্গুল, কাঠি, নুড়ি, পাথর, রশিতে গিরা দিয়ে মাটিতে বা দেওয়ালে দাগ কেটে গণনা কার্য সম্পাদন করেছে। এভাবে গণনা শিক্ষার জন্য বিভিন্ন সাংকেতিক চিহ্ন, বর্ণ, সংখ্যা ইত্যাদি ব্যবহার করা হয়। আর এই সমস্ত সংখ্যাসমূহকে পাশাপাশি লিখে তা প্রকাশ করার পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলে। ভারতীয় প্রাচীন গণিতবিদ পিঙ্গালা শূন্য আবিষ্কারের মাধ্যমে খ্রিস্টপূর্ব ৩য় শতাব্দীতে প্রথম বাইনারি সংখ্যা পদ্ধতির ধারণা দেন। ১৭ শতাব্দীতে গটফ্রেড লিবনিজ একটি আর্টিকেলে আধুনিক বাইনারি সংখ্যা সম্পর্কে বিস্তারিত বিবরণ দেন। তিনি আধুনিক বাইনারি পদ্ধতির শূন্য এবং অনের ব্যবহার করেন। তোমরা তার ছবিটা দেখতে পাচ্ছ, গটফ্রাইড লিবনিজ, এটা অবজেক্টিভে আসতে পারে। প্রখ্যাত ইংরেজ গণিতবিদ জর্জ বুল 1854 সালে সত্য এবং মিথ্যা এই দুই যুক্তি বা লজিকের উপর ভিত্তি করে বুলীয় বীজগণিত রচনা করেন। এখান থেকে অনেক সময় প্রশ্ন আসে যে জর্জ বুল কত সালে সত্য এবং মিথ্যা এই দুই যুক্তির উপর ভিত্তি করে বুলীয় বীজগণিত রচনা করেন, অথবা জর্জ বুল কোন দেশের। যেহেতু দেখতে পাচ্ছি ইংরেজ গণিতবিদ, সুতরাং তার দেশ হবে ব্রিটেন। সংখ্যা পদ্ধতি, এখান থেকে প্রশ্ন আসে যে সংখ্যা পদ্ধতি কি। 1 মার্ক অথবা 2 মার্কের প্রশ্ন আসতে পারে। সংখ্যা পদ্ধতি বলতে কি বোঝো? সংখ্যাটা লিখে রাখো এবং মুখস্থ করে রাখবে যে বিভিন্ন সাংকেতিক চিহ্ন বা মৌলিক চিহ্ন বা অঙ্ক ব্যবহার করে সংখ্যা লেখা ও প্রকাশ করার পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলা হয়। সংখ্যা পদ্ধতির সাহায্যে সহজেই সংখ্যা গণনা ও প্রকাশ করা যায়। আচ্ছা, ডিজিট কি আসতে পারে পরীক্ষায়। ডিজিট বা অঙ্ক। সংখ্যা তৈরির ক্ষুদ্রতম প্রতীকী হচ্ছে ডিজিট বা অঙ্ক। বাইনারি সংখ্যা প্রকাশ করার জন্য আমরা জানি দুইটা অঙ্ক ব্যবহার করা হয়। কি কি? একটি হচ্ছে 0 আর একটি হচ্ছে 1 ব্যবহার করা হয়। উদাহরণ, যে তোমরা উদাহরণ দেখতে পাচ্ছ সংখ্যা পদ্ধতির। সংখ্যা পদ্ধতির ভিত্তি, এই প্রশ্নটা পরীক্ষা প্রায় আসে 1 মার্কস অথবা 2 মার্কসের, অথবা এটা অবজেক্টিভ হিসেবে আসতে পারে যে সংখ্যা পদ্ধতির ভিত্তি কোনটি, যে আমাদের 4 প্রকার সংখ্যা পাওয়া যায়, কোন সংখ্যা পদ্ধতির ভিত্তি কত, এরকম করে প্রশ্ন আসে অনেক সময়। তো সংখ্যা পদ্ধতির ভিত্তি কি? কোন সংখ্যা পদ্ধতিকে
লিখে প্রকাশ করার জন্য যতগুলো মৌলিক চিহ্ন বা অঙ্ক ব্যবহার করা হয় তার সমষ্টিকে ওই সংখ্যা পদ্ধতির ভিত্তি বলা হয়। যেমন দশমিক সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 9 পর্যন্ত এই 10টি 0 থেকে 9 পর্যন্ত মোট 10টি চিহ্ন ব্যবহার করা হয়, তাহলে দশমিক সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে 10। এখন যদি প্রশ্ন করো তাহলে বাইনারি সংখ্যা পদ্ধতির ভিত্তি কত? যেহেতু বাইনারি সংখ্যা পদ্ধতিতে দুইটি অঙ্ক ব্যবহার করা হয়, একটি হচ্ছে 0 আর একটি হচ্ছে 1, এই জন্য বাইনারি সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে 2। ঠিক তেমনি ভাবে অক্টাল সংখ্যা পদ্ধতির ভিত্তি হবে 8, যেহেতু 0 থেকে 7 পর্যন্ত মোট 8টি অঙ্ক ব্যবহার করা হয়। আবার হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে 16, কারণ সেখানে 0 থেকে 9 পর্যন্ত 10টি এবং এ বি সি ডি ই এফ পর্যন্ত আরো 6টি, মোট 16টি অঙ্ক ব্যবহার করা হয়, এই জন্য হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে 16। এখন আমরা দেখব বিট কি এবং বিট শব্দটা কোথা থেকে এসেছে। এটা অবজেক্টিভ অনেক সময় আসতে পারে যে বিটের পুনরূপ কি। বিটের পুনরূপ হচ্ছে বাইনারি ডিজিট, শব্দটির সংক্ষিপ্ত হচ্ছে বিট। এবং বাইনারি সংখ্যা পদ্ধতির 0 এবং 1 এই দুইটি মৌলিক অঙ্ককে কি বলা হয়? বিট বলা হয়। তাহলে মনে রাখবা বাইনারি ডিজিট শব্দটির সংক্ষিপ্ত রূপ হচ্ছে বিট। এখন আমরা দেখব বাইট কাকে বলে। আমরা জানি 8টি বিট নিয়ে গঠিত হয় 1 বাইট, আর 1 বাইট সমান 1 ক্যারেক্টার। অনেক সময় তোমরা অবজেক্টিভে পাইতে পারো যে 1 ক্যারেক্টার সমান কত বিট। এখন অনেকে ক্যারেক্টার কি 1 ক্যারেক্টার কি সেটা জানো না। আজ থেকে মনে রাখবা যে 1 বাইট সমান 1 ক্যারেক্টার। আর আবার এরকম পরীক্ষা আসতে পারে 1 ক্যারেক্টার সমান কত বাইট। তাহলে আমরা যেহেতু জানি 1 বাইট সমান 1 ক্যারেক্টার, তাহলে 1 বাইট সমান হচ্ছে 8 বিট, তাহলে 1 ক্যারেক্টার সমান 8 বিট। বুঝতে পারছো? নিচে ছবিটা দেখতে পাচ্ছ 1 বাইটের যে ছবিটা দেখতে পাচ্ছ সেখানে 8টা বিট আছে। আর নিচে কত বাইট আছে? নিচে মোট 16টি বিট আছে। 16টি বিটে 2 বাইটস। 2 বাইটস মানে কত ক্যারেক্টার হবে বলো তো? 2 বাইটে হবে 2 ক্যারেক্টার। তারপর আমরা দেখব এই যে নিচে শব্দ কি, এই যে আমি যেটা বলছিলাম দেওয়া আছে 1 বা একাধিক বিট বা বাইট নিয়ে গঠিত শব্দকে কম্পিউটার শব্দ বলে। সুতরাং 8 বিট সমান 1 বাইট অর 1 ক্যারেক্টার, 16 বিটস সমান 2 ক্যারেক্টার। এবার হচ্ছে সংখ্যা পদ্ধতির স্থানীয় মান দেখো। স্থানীয় মান বলতে আমরা কি বুঝি? সংখ্যাটির যে স্থানে অঙ্কটি বা প্রতীকটির অবস্থান তাকে স্থানীয় মান বলে। সংখ্যাটির যে স্থানে অঙ্কটি বা প্রতীকটির অবস্থান তাকে স্থানীয় মান বলে। ভিত্তি যত তার উপরে নির্ভর করে সংখ্যা ডান দিক থেকে বাম দিকে প্রতিটি স্থানীয় মানের যোগ করে একটি পূর্ণ সংখ্যা নিয়ে গঠিত। তোমরা এইসব স্থানীয় মান ক্লাস 3 থেকেই পড়ে আসছো। ক্লাস 3, 4, 5 এবং 6, 7 পর্যন্ত এইসব স্থানীয় মান সম্পর্কে আমরা ধারণা পাই। তাই স্থানীয় মান এখানে নতুন করে পড়ানোর কিছু আছে বলে আমার মনে হয় না। তারপরে যারা জানো না বিষয়টা এক নজরে দেখে নাও, এটা আসলে বোঝানোর মতো তেমন কিছু নাই। আমরা এরকম করে শিখছি যে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ এরকম করে আমরা এক সময় ছোট সময় গণনা করতাম। এবার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় সম্পর্কে আমাদের আলোচনা করতে হবে, সেটা হচ্ছে সংখ্যা পদ্ধতির প্রকারভেদ। উপস্থাপন বা প্রকাশের পদ্ধতির উপর ভিত্তি করে সংখ্যা পদ্ধতি হচ্ছে কত প্রকার? 2 প্রকার। এক হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি, একটা হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। এক কথা যদি বলতে চাও যে পজিশনাল সংখ্যা পদ্ধতি কি, তাহলে বলতে হবে যার স্থানীয় মান আছে সেটা হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি, আর যার স্থানীয় মান নাই সেটা হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। এরপর সংখ্যাগুলো তোমরা দেখতে পারো এক নজর। কোন সংখ্যা পদ্ধতিতে উপস্থাপনের জন্য সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মৌলিক চিহ্ন বা ব্যাস বা ভিত্তি এবং ইহার স্থানীয় মান থাকতে হয় তাকে পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। পরীক্ষা আসতে পারে যে পজিশনাল সংখ্যা পদ্ধতি কি, তাহলে লিখবা যে সংখ্যা পদ্ধতিতে
কোন সংখ্যার মৌলিক চিহ্ন, বেস বা বৃত্তি এবং ইহার স্থানীয় মান থাকতে হয় তাকে বলা হবে পজিশনাল সংখ্যা পদ্ধতি। আর নন পজিশনাল হচ্ছে এর উল্টো, যে এগুলোর বেস, বৃত্তি, স্থানীয় মান কিছুই থাকবে না। এগুলো সাধারণত খুব আগে ব্যবহার করা হতো, যেমন রোমান সংখ্যা, প্রাচীন হাইরোগ্রাফিক সংখ্যা ইত্যাদিতে কোনো স্থানীয় মানও নাই, বৃত্তি নাই, কিছুই নাই। এগুলোকে বলা হবে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। এবার আমরা আমাদের যে আলোচ্য বিষয় তা হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি। পজিশনাল সংখ্যা পদ্ধতি হচ্ছে 4 প্রকার: বাইনারি, অক্টাল, দশমিক, হেক্সাডেসিমাল। আমাদের প্রথমে জানতে হবে বাইনারি সম্পর্কে। আমরা এর আগে বলেছি যে বাইনারি সংখ্যা পদ্ধতিতে দুইটি মৌলিক চিহ্ন বা অঙ্ক ব্যবহার করা হয়, একটি হচ্ছে 0 আরটি হচ্ছে 1। এই জন্য এর বৃত্তি হচ্ছে 2। যেহেতু দুইটি সংখ্যা ব্যবহার করা হয় এই জন্য বাইনারি সংখ্যা পদ্ধতির বেস বা বৃত্তি হচ্ছে 2। তারপর হচ্ছে দশমিক বা ডেসিমাল সংখ্যা পদ্ধতি। দশমিক সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে 10, কারণ এ পদ্ধতিতে 0 থেকে 9 পর্যন্ত মোট 10টি মৌলিক অঙ্ক আছে, যথা 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এখানে মোট 10টি অঙ্ক আছে। এরপর হচ্ছে অক্টাল সংখ্যা পদ্ধতি। অক্টাল সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে 8, কারণ এ পদ্ধতিতে 0 থেকে 7 পর্যন্ত মোট 8টি অঙ্ক ব্যবহার করা হয়। 8টি অঙ্ক হচ্ছে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, এই 8টি। এবং সর্বশেষ হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে 16, কারণ এ পদ্ধতিতে মোট 16টি মৌলিক চিহ্ন বা অঙ্ক ব্যবহার করা হয়। দেখো 0 থেকে 9 পর্যন্ত হচ্ছে 10টি, তারপরে এ, বি, সি, ডি, ই, এফ। এখানে উল্লেখ্য যে তোমাদেরকে অবশ্যই এ এর মান 10, বির মান 11, সির মান 12, ডির মান 13, ইর মান 14, এফ এর মান 15। এটা অবশ্যই তোমাকে মুখস্থ রাখতে হবে। যদি এটা মুখস্থ না থাকে পরবর্তীতে তোমাদের সমস্যা হবে। আমরা যখন সংখ্যা পদ্ধতি রূপান্তর করব তখন এর মান কত, বির মান কত, সির মান কত, ডির মান কত, ইর মান কত, এফ এর মান কত, এগুলো অবশ্যই মুখস্থ দরকার লাগবে। তাই এগুলো মুখস্থ মনে রাখবা। তাহলে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির বৃত্তি কত হবে 16, যেহেতু এখানে মোট 16টি অঙ্ক ব্যবহার করা হয় এই জন্য হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির বৃত্তি হবে 16। এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, বাইনারি, অক্টাল, দশমিক, হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির সমতুল্য ছক। অনেকে এটা ভালো করে বুঝতে পারে না, এটা না বুঝতে পারলে তোমাদের একটু প্রবলেম হয়ে যায়। প্রথমে দশমিক সংখ্যা। দেখো আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় এখানে তোমাদের বলবো, সেটা হচ্ছে দশমিক সংখ্যা। একবার চিন্তা করো তো, প্রথমে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এই পর্যন্ত চিন্তা করো। আমরা জানি দশমিক সংখ্যা 9টি অঙ্ক আছে 0 থেকে 9 পর্যন্ত। আচ্ছা 9 এর পরে কিভাবে 10 লেখা হলো একবার চিন্তা করছো? আমরা হয়তো ছোট সময় মুখস্থ লিখে ফেলি 9 এর পরে 10, 11, কিন্তু এটা কিভাবে হইলো এটা যদি বুঝতে পারো তাহলে তোমাদের বাকি সংখ্যাগুলো বুঝতে আরো বেশি সহায়ক হবে। 9 হচ্ছে দশমিক সংখ্যা সর্বোচ্চ ডিজিট 0 থেকে 9। 9 এর পরে আবার একদম সর্বনিম্ন ডিজিট 0 লিখতে হবে এবং 0 পরে কত 1 লিখতে হবে। এভাবে হয়েছে 10। আবার ঠিক সেম ভাবে তুমি 10 থেকে 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19 যাওয়ার পরে 1, 9 9 সর্বোচ্চ ডিজিট। সর্বোচ্চ ডিজিটের পরে আবার সর্বনিম্ন ডিজিট হবে 0 এবং 1 পরে সংখ্যা 2। এভাবে 20 হয়। 19 পরে এভাবে 20 হয়। ঠিক সেম ভাবে 9 পরে 10, 9 সর্বোচ্চ ডিজিট, 9 পরে হচ্ছে আবার সর্বনিম্ন ডিজিট 0 এবং 0 পরের সংখ্যা হচ্ছে 1 এবং এদিকে হবে 10, 9 পরে 10। তোমরা এই সিস্টেমটা মনে রাখবে।
বাকি সংখ্যা পদ্ধতিগুলো এই সিস্টেম অনুসরণ করে। যেমন দেখো বাইনারি সংখ্যা। বাইনারি সংখ্যা তোমরা 0 থেকে 10 পর্যন্ত মুখস্থ মনে রেখে দেবে, কারণ অঙ্ক করতে গেলে এগুলো বারবার এগুলো মান বের করা যায় সবগুলোই, কিন্তু তারপরেও দ্রুত অঙ্ক করার জন্য অথবা সংখ্যা পদ্ধতি রূপান্তর করার সময় তোমরা যদি 0 থেকে 10 পর্যন্ত মান মুখস্থ মনে রাখতে পারো তাহলে তোমরা দ্রুত অঙ্ক করতে পারবা। এগুলো অবজেক্টিভ পরীক্ষাও আসে, যে 10-এর মান কত, 9-এর মান কত, অথবা 12 কত, তখন তোমরা দ্রুত দিতে পারবা। তাহলে প্রথমে 0 1 1 0 হচ্ছে 2, 1 1 হচ্ছে 3, 1 0 0 হচ্ছে 4, 1 0 1 হচ্ছে 5, 1 1 1 হচ্ছে 7, 1 3 0 হচ্ছে 8, 1 0 0 1 হচ্ছে 9, 1 0 1 0 হচ্ছে 10। এই পর্যন্ত মুখস্থ রেখে দিবা। বাকিগুলো আমি শিখাবো তোমাদের নেক্সট ক্লাসে। আমি হাতে কিভাবে বের করতে হয় কলম দ্বারা খাতা একদম দেখিয়ে দেব। তারপর হচ্ছে অক্টাল সংখ্যা পদ্ধতি। দেখো দশমিকে আমরা যেভাবে গণনা করছিলাম অক্টালে সেই পদ্ধতিটা অনুসরণ করা হয়। দেখো অক্টালে মোট ডিজিট হচ্ছে 8টি, 0 থেকে 7 পর্যন্ত। দেখো এখানে 0 থেকে 7 পর্যন্ত দশমিক সংখ্যার মধ্যে লেখা আছে। পরবর্তীতে কি করা হয়েছে, 7-এর পরে দেখো 1 0 কিভাবে হইলো, কারণ 7 যেহেতু সর্বোচ্চ ডিজিট, এরপরে আবার সর্বনিম্ন ডিজিট 0-তে চলে গেছে এবং 1 লেখা হয়েছে এই পাশে। ঠিক সেম ভাবে দেখো 1 0 পরে 1 1 1 1 মানে 9, 1 2 হচ্ছে 10, 1 3 হচ্ছে 11, 1 4 হচ্ছে 12, 1 5 হচ্ছে 13, 1 6 হচ্ছে 14, 1 7 হচ্ছে 15। এরপর 1 7-এর পরে দেখো 7-এর পরে আবার 0, কারণ সর্বোচ্চ ডিজিটে চলে গেছে। তারপর 1-এর পর সংখ্যা 2, এভাবে 17 পরে 20 হয়েছে। এই বিষয়টা তোমাদের ভালো করে মনে রাখতে হবে। অনেকে এটা বুঝতে পারে না, তারা প্রশ্ন করে 7-এর পরে 10 হলো কেন, 8 9 কোথায় গেল। সুতরাং আশা করি এই বিষয়টা সম্পর্কে আর প্রশ্ন তোমাদের করতে হবে না। এরপর হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। হেক্সাডেসিমাল 0 থেকে 9 পর্যন্ত, এরপরে A B C D E F, এবং F এর পরে আবার সর্বনিম্ন ডিজিট 0, এবং এরপরে বাম পাশে দিতে হবে 1। তাহলে তোমরা এই সমতুল্য ছকটা সম্পর্কে ভালো করে ধারণা রাখবে, তাহলে তোমাদের পরবর্তী ক্লাসগুলো করতে তোমাদের আরো বেশি সুবিধা হবে। তোমাদের কিছু বাড়ির কাজ দিচ্ছি, বাড়ির কাজগুলো বাড়িতে প্র্যাকটিস করবে, এবং খুব দ্রুতই আমি আরেকটি ক্লাস করে সংখ্যা পদ্ধতি রূপান্তর ক্লাসটা আমি করে ফেলবো। এবং এই ক্লাসটা তোমরা বাড়ির কাজগুলো করে রাখবে, যে সংখ্যা পদ্ধতি কি, দেখো এখান থেকে কি কি প্রশ্ন আসতে পারে। সংখ্যা পদ্ধতি কি, সংখ্যা পদ্ধতি আবিষ্কারের ইতিহাস বর্ণনা করো, সংখ্যা পদ্ধতি কি, বিভিন্ন প্রকার সংখ্যা পদ্ধতির বর্ণনা দাও, সংখ্যা পদ্ধতির ব্যাস বা ভিত্তি কি, বিভিন্ন সংখ্যা পদ্ধতির ব্যাস বা ভিত্তি লিখো, বাইনারি সংখ্যা পদ্ধতি কি, দশমিক পদ্ধতিতে স্থানীয় মান বলতে কি বুঝো, একটি সারণীতে বাইনারি, দশমিক, অক্টাল ও হেক্সাডেসিমাল সংখ্যার তুলনামূলক আলোচনা করো। অর্থাৎ একটা সারণী দিবে, আমি যেরকম সারণী দিয়েছিলাম, দিয়ে নিজে নিজে চেষ্টা করবে যে আমি যতটুকু পড়িয়েছি এতটুকু তোমরা লিখতে পারো কিনা। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনায় আজ এখানেই। আল্লাহ হাফেজ।